তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরটি অ্যাক্ট 2009। তো আরটি অ্যাক্ট 2009 থেকে আমাদের কিন্তু প্রত্যেক সিটেট পরীক্ষায় আপনাদের প্রশ্ন আসে, সেটা আপনাদের বাংলা ভাষা হোক বা সিডিপি হোক বা যে কোনো সাবজেক্ট হোক, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং আজকের ক্লাসে আমরা আরটিএ অ্যাক্ট 2009 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে পুরো কনসেপ্ট আমরা ডিটেইলে আলোচনা করব, তারপরে আমাদের কিছু ইম্পর্টেন্স পয়েন্টস থাকবে, যে পয়েন্টস থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখেছিলাম, প্রশ্ন এসেছিল। শুধুমাত্র এই পয়েন্টগুলি ডিসকাস করবো, খুব ছোট্ট ক্লাস হবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তাহলে আপনারা আরটিএ অ্যাক্ট 2009 থেকে যে কোনো প্রশ্ন যদি আপনাদের পরীক্ষায় আসে, আপনারা একদম 100% কনফার্ম আনসারটা কারেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাই? তো চলুন এবার আমরা দেখে নিই আরটিআইয়ের পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। আরটিআইয়ের পুরো নাম হচ্ছে কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট। শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন। এটা এই যে একটা আইন, অ্যাক্ট মানে আমরা জানি আইন। তো এই আইনটা আরটিআই মানে কি? মানে শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা। এবার কোন শিশু? শিশু বলতে তো অনেক শিশু আছে, কত বছর থেকে কত বছর, তাছাড়া এটা কবে এসেছিল, কীভাবে এসেছিল, কেন এসেছিল, তার মূল লক্ষ্য কী, উদ্দেশ্য কী, সবগুলো আজকে আমাদের এই ক্লাসে ডিসকাস করা হবে। তারপর দেখুন কি বলেছে। এই আইনটি, এই যে একটা আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট, 1 এপ্রিল 2010 থেকে জম্মু ও কাশ্মীর ছাড়া ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। এটা এটা কবে থেকে হয়েছে? 1 এপ্রিল 2010 থেকে। ভারতের সংসদ অনুমোদিত এই বিশেষ আইনটি শিক্ষাক্ষেত্রে 6 থেকে 14 বছরের বয়সের মধ্যে থাকা সকল শিশুরই মৌলিক অধিকার হিসাবে পরিগণিত। 6 থেকে 14 বছরের শিশুরা, তারা সবাই যাতে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পেতে পারে, বাধ্যতামূলকভাবে শিক্ষা পেতে পারে, এটা একটা শিশুর একটা মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট 2009। এই আইন অনুসারে 6 থেকে 14 বছরের মধ্যে থাকা শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভের অধিকারের আওতায় পড়ে, যা 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের 21 ক অনুচ্ছেদে বর্ণিত আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে শিক্ষার অধিকার আইন 2009 বা আরটি অ্যাক্ট 2009, এটা ভারতের সংবিধানের কততম সংবিধানের সংশোধনী মতে এসেছিল? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং সেটা সংবিধানের কোন ধারায় বা কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তো সেটা ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন 21A বলুন বা 21 ক বলুন, একই কথা। 21 কতে বা 21 এতে এটা সন্নিবিষ্ট রয়েছে। এখান থেকে প্রশ্ন আসবে। ভারতীয় সংবিধানে এই বিধানটি ভারতবর্ষের শিশুদের আরও অধিক পরিমাণে কর্মসংস্থানমুখী, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষমতা প্রদান করে, যাতে করে এই যে আরটি অ্যাক্টের মূল লক্ষ্য হচ্ছে যে শিশুরা যাতে আরও বেশি কর্মসংস্থানমুখী হয়, তারা আরও যাতে তারা কাজ অনেক ওরা বেশি, তারা যাতে কাজের সুযোগ পায়, নিজে থেকে স্বাবলম্বী হতে পারে, এবং যদি কিছু এডুকেশন থাকে তাহলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এই ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে 6 থেকে 14 বছরের সব শিশুদেরকে যাতে মৌলিক অধিকার হিসাবে শিক্ষাকে ধরে নেওয়া হয়, তার জন্য এই আইনটা তৈরি করা হয়েছিল। শিক্ষা হলো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এবার শিক্ষাটা কি বলেছে? প্রত্যেকটা শিশুর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে গেছে। তো ফান্ডামেন্টাল রাইটসের 21A এই ধারায় সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই নীতি মেনে এবং এক সঠিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার 135টা দেশের মধ্যে অন্যতম হয়ে ওঠে ভারত, অর্থাৎ ভারতবর্ষেও এই আইনটা লাগু রয়েছে। 2000, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখুন তো, 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাশ করা হয়। এখানে কনফিউশন আপনারা থাকবেন। শিক্ষার অধিকার আইন কিন্তু 2009, তার নাম হচ্ছে 2009, তার কারণ 2009 সালের 26 আগস্ট এই বিলটা পাশ করা হয়েছিল। আর এই আইনটা কার্যকর হয়েছিল কবে থেকে? 2010 সালের 1 এপ্রিল থেকে। আমরা আরটি অ্যাক্ট 2009 যদি বলে কবে থেকে লাগু করা হয়েছিল বা কার্যকর করা হয়েছিল, আপনারা 2009 দেখে 9 দিয়ে দেবেন, কিন্তু 2009 কারেক্ট আনসার হবে না। এটা কারেক্ট আনসার হবে 2010-এর 1 এপ্রিল থেকে। কারণ আমরা জানি কি 1 এপ্রিল থেকে কি হয়, আমাদের যেটা একাডেমিক ইয়ার শুরু হয়। তো 2010-এর 1 এপ্রিল থেকে
এই আইন লাগু করা হয়েছিল সমস্ত ভারতবর্ষে উইদাউট জম্মু এবং কাশ্মীর। তারপর দেখুন তার কিছু কি ফিচার্স রয়েছে। আরটি অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনের কিছুটা মূল বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। 6 বছর থেকে 14 বছর বয়সের সমস্ত শিশু প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত, ক্লাস 1 টু ক্লাস 8, এই আইনে বলেছে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষা এবং বুনিয়াদী শিক্ষা পাবার পূর্ণ অধিকারী। ঠিক আছে, যাতে সকল ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিশুরা যাতে করে বিনামূল্যে শিক্ষা পেতে পারে বা বুনিয়াদী শিক্ষা পেতে পারে, তার একটা পূর্ণ অধিকার দেওয়া হয়েছে শিশুদের। এক্ষেত্রে কোনো শিশুর কাছ থেকে কোনো অর্থ কেউ দাবি করতে পারবেন না, অর্থাৎ বিদ্যালয়ে কোনো ধরনের শিশুর কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া যাবে না, ফ্রি কোনো ধরনের ফিস বা ফি নেওয়া যাবে না, সেটা সম্পূর্ণ ফ্রি হবে, সম্পূর্ণ বিনামূল্যে হবে, ফ্রি। কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করতে পারবেন না। যা দিতে না পারায় শিশুদের বুনিয়াদী শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে, এ ধরনের কন্ডিশন হবে না। অন্যান্য আরও 5 জন শিশুর মতো আরও যে সকল শিশুরা রয়েছে তাদের মতো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুরাও সমভাবে বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ করতে পারবে। অন্যান্য যে সকল শিশু রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা শারীরিক শিশু রয়েছে, মানে আমরা বলতে পারি হ্যান্ডিক্রাফট, শারীরিক বা মানসিকভাবে যারা হ্যান্ডিক্রাফট রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, তারাও কিন্তু সমানভাবে যাতে এই শিক্ষাটা অংশগ্রহণ করতে পারে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি দেওয়া হয়েছে। এটা কিন্তু সবার জন্য, শুধু যে শারীরিক এবং প্রতিবন্ধী তাদের জন্য নয়। তো শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে এজ এ অল চাইল্ড। ঠিক আছে, শিশুদের পরিবারের কাছ থেকে বিদ্যালয়ের ভর্তির জন্য ক্যাপিটেশন ফ্রি বা বিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান গ্রহণ করা যাবে না। শিশুটির পরিবারের কাছ থেকে কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ যে আমি অ্যাডমিশন ফি, যেটা বলা হয় অ্যাডমিশন ফি, কোনো ধরনের অ্যাডমিশন ফ্রি তার কাছ থেকে নেওয়া যাবে না। এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে যদি কোনো ব্যক্তি সেটা নিয়ে থাকেন। যদি সেটা প্রমাণযোগ্য হয় তাহলে আরটি অ্যাক্ট 2009 অনুসারে, এই আইন অনুসারে ওই ব্যক্তির শাস্তি হবে। তারপর দেখুন, কোনো শিশুর বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হলে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত তাকে ফেল করানো, বিদ্যালয় থেকে বহিষ্কার করা, কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, তাকে কোনো পরীক্ষাতে আমরা ফেল করাতে পারবো না। ক্লাস 1 থেকে 8 মানে আমরা নামে বলতে পারি ভাই সব পাস। ঠিক আছে, সবাই যাতে পরীক্ষা পাশ করে সেই চেষ্টাটা রাখতে হবে। যদি কেউ পাশ করতে পারে না, যদি কেউ ভালো রেজাল্ট করতে পারে না, তাকে আমরা রিমিডিয়াল টিচিং দিয়ে পরবর্তী ক্লাসে আমরা অ্যাডমিশন দেব, কোনো সময় তাকে ফেল করাবো না। বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। জবরদস্তি কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে তাকে বাধ্য করা যাবে না, যে তোমাকে এই বোর্ডের পরীক্ষা পাশ করতেই হবে, এই ধরনের তাকে কোনো বাধ্য করা যাবে না। যদি 6 বছরের বয়সের কোনো শিশুর কোনো কারণবশত বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করাতে হবে। ঠিক আছে, ধরে নিন একটা 8 বছরের শিশু, তাকে এবার যদি সে অ্যাডমিশন নয়, অ্যাকর্ডিং টু সেই আইন অনুসারে কোনো কারণবশত সে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ লাভ করেনি, তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করতে হবে। অর্থাৎ 8 বছর বয়সে তার যে ক্লাসে ভর্তি হওয়ার কথা, আমরা জানি 6 বছরে যদি ক্লাস 1 হয় তাহলে 8 বছরে কী হবে, ক্লাস 3 হবে। তাকে ক্লাস 2 বা 3-তে তাকে ডাইরেক্ট অ্যাডমিশন দিতে হবে। আর সেই জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাকে অ্যাডমিশন দেওয়া হবে ক্লাস 3-তে। ঠিক আছে, কিন্তু তার যে ক্লাস 1 এবং 2 এর যে বেসিক ধারণা যেগুলো রয়েছে, এই ধারণাগুলো তাকে সময় সময় কিছুটা ফ্রি টাইমে তাকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে তার মধ্যে ওই ক্লাস 1 এবং 2-র বেসিক ধারণাগুলো চলে আসে এবং সঙ্গে সঙ্গে সে ক্লাস 3টা কন্টিনিউ যেতে পারে অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট। প্রত্যেকটি শিশু যারা বুনিয়াদী শিক্ষা পাওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাবে। যারা ক্লাস 1-এ ভর্তি হয়েছে তারা ক্লাস 8 পর্যন্ত যাতে ফ্রি এডুকেশন নিতে পারে, এই দিকে লক্ষ্য রাখা হবে। এমনকি তাদের বয়স যদি 14 পেরিয়েও যায় তাহলে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে না। ধরে নিন সে ক্লাস 8-এ রয়েছে কিন্তু তার বয়স 14 পেরিয়ে 15 হয়ে গেছে, তবুও সে এই সুযোগ সুবিধা লাভ করতে পারবে কারণ সে ক্লাসে রয়েছে। ঠিক আছে, নেক্সট, শিক্ষার অধিকার এই যে আইন
এই আইন অনুযায়ী কোনো বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না অথবা তার উপর মানসিক অত্যাচার করা চলবে না। ঠিক আছে, শিক্ষার এই অধিকার আইন অনুযায়ী কোনো বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হবে না, শারীরিক শাস্তি নিষেধ আছে। তারপর তার উপরে মানসিক কোনো ধরনের অত্যাচার আমরা করতে পারি না। কেন্দ্রীয় বিদ্যালয়, দেখুন সেন্ট্রাল স্কুল, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় ছাড়া, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় ছাড়া সরকার কর্তৃক স্থাপিত অপরিচালিত সমস্ত বিদ্যালয়ে 6 থেকে 14 বছরের শিশুরা বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ করতে পারবে। এখানে সেন্ট্রাল স্কুল সেটা বাদ পড়ে যাবে, নবোদয় বিদ্যালয় বাদ পড়ে যাবে, সৈনিক বিদ্যালয় বাদ পড়ে যাবে। এই 3টা বিদ্যালয় কিন্তু আরটি অ্যাক্টের আন্ডারে পড়ছে না। বাকি সব সরকার কর্তৃক, বাকি যত সরকারি স্কুল রয়েছে সব স্কুলে এই আরটি অ্যাক্ট লাগু করা আছে। তারপর দেখুন প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে আরটি অ্যাক্টের। কী নিয়ম আমরা দেখি। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও কিছু বাধ্যতামূলক আইনি জারি আছে। যেমন যেসব বেসরকারি বিদ্যালয় কোনো রকম সরকারি সাহায্য পায় না, কিছু কিছু প্রাইভেট স্কুল আছে যারা কোনো সরকারি অনুদান পাচ্ছে না, তারা প্রত্যেক বছর প্রত্যেকটা শ্রেণীতে যে পরিমাণ মোট ছাত্রছাত্রী ভর্তি করবে তার ন্যূনতম 25%, একদম লোয়েস্ট 25% ছাত্রছাত্রী ভর্তি নেবে যারা সমাজের দুর্বলতর বা পিছিয়ে পড়া শ্রেণী থাকে, মানে যারা খুব গরিব থাকে বা সমাজের থেকে পিছিয়ে রয়েছে, দুর্বল শ্রেণী রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে। এবং ওই ছাত্রছাত্রীদের 8ম শ্রেণী পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের মূল্য না নিয়ে শিক্ষা দেবে। ঠিক আছে, 25% ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে ফ্রি এডুকেশন দিতে হবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে উল্লেখিত 25%, এই যে 25% আপনি যে দেবেন ছাত্রছাত্রীর সকলকে উক্ত বিদ্যালয়ে তার প্রতিবেশী এলাকার অন্তর্ভুক্ত হতে হবে, তার আশেপাশের যে এলাকা রয়েছে সেখান থেকে আসতে হবে। সেই ক্ষেত্রে সরকার যে পরিমাণ অর্থ সরকারি বিদ্যালয়গুলিকে দিয়ে থাকে ঠিক সেই পরিমাণ অর্থ দুর্বলতর এবং পিছিয়ে পড়া ছাত্র শ্রেণী থেকে আসা প্রতিটি ছাত্রছাত্রী যারা বেসরকারি বিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষা লাভ করবে তাদেরকেও প্রতি বছর প্রদান করবে। বেসরকারি স্কুলকেও কিন্তু সরকার পয়সা দেবে। এই যে 25% যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস, আপনি যারা অ্যাডমিশন ফ্রি দিচ্ছেন, বাচ্চাদের কাছে আপনি ফ্রি নিচ্ছেন কিন্তু সরকার আপনাকে টাকা দেবে ওই শিশুদেরকে, অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট 2009। তারপর দেখুন আরটি অ্যাক্ট 2009-এর আরও কিছু নিয়ম রয়েছে। সবগুলি আরটি অ্যাক্ট 2009 সম্বন্ধে পুরো কনসেপ্ট যতগুলো জিনিস আমাদের জানা প্রয়োজন সবগুলো জিনিস আজকে আমরা ক্লাস থেকে জেনে যাব, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। শিক্ষাক্ষেত্রে এই আইন চালু হওয়ার 3 বছরের মধ্যে রাজ্য অথবা স্থানীয় সরকার প্রতিটা জনবসতির 1 কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিলোমিটারের মধ্যে একটি করে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে। প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যে একটা এলপি স্কুল আর প্রত্যেক 3 কিলোমিটারের মধ্যে একটা ইউপি স্কুল বা আমরা যদি বলি এমই স্কুল। ঠিক আছে, এমই বা এমভি বলতে পারেন, ইউপি এমই এমভি যাই হোক, মানে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে 3 কিলোমিটারের মধ্যে। আর উইদিন 1 কিলোমিটারের মধ্যে একটা এলপি স্কুল স্থাপন করা হবে যদি এলাকায় স্থাপন না থাকে। তো এই আইন লাগু হওয়ার 6 মাসের মধ্যে, এই আইন অলরেডি লাগু হয়ে গেছে। আমরা লাগু কবে হয়েছিল? 2010-এর 1 এপ্রিল আমরা জানি। তো রাজ্য এবং স্থানীয় সরকার, রাজ্য সরকার বা স্থানীয় সরকার সবকটি বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত 30:1 করবে, যার অর্থ হচ্ছে সমস্ত বিদ্যালয়ে 30 জন ছাত্র থাকলে 1 জন শিক্ষক থাকবেন। ঠিক আছে, 30 জন ছাত্রছাত্রীর পিছু 1 জন করে শিক্ষক বা শিক্ষিকাকে উপস্থিত থাকতে হবে। 30:1 রেশিও মেনটেন করা হবে, সেটা আপনারা সবাই জানেন। নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাজ্য সরকার প্রতিটি এলাকায় বিদ্যালয়ের ব্যবস্থা করবে। নির্দিষ্ট এলাকার দূরত্বের মধ্যে, দূরত্ব আমরা বলেছিলাম 1 কিলোমিটার আর 3 কিলোমিটার আমাদের দূরত্ব ছিল। তার সাথে প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকা এবং পড়াশোনার সামগ্রীও যে উপযুক্ত ব্যবস্থা, সব ব্যবস্থা সরকার, রাজ্য সরকার করে নেবে। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় বিশেষ যে প্রশিক্ষণ, সময় সময় বিভিন্ন প্রশিক্ষণ হবে, শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে এই ব্যাপারে, এবং সমস্ত ভার নেবে রাজ্য সরকার। এই সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নেবে, রাজ্য সরকার সেই সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, সব ব্যবস্থা নেবে।
বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রীর পিছু একজন করে শিক্ষক বা শিক্ষিকাকে উপস্থিত থাকতে হবে। একজন বিদ্যালয়ে 30 জন ছাত্র থাকলে একজন শিক্ষক থাকবেন। যদি 30-এর বেশি থাকেন, 30 থেকে 60, তাহলে 2 জন শিক্ষক। আবার 60 থেকে 90 থাকলে 3 জন শিক্ষক থাকবেন। এই ধরনের কন্ডিশন ফলো করা হবে। এই আইন প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে যে প্রয়োজনীয় অর্থের দরকার তা যৌথভাবে পালন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই আইনটা প্রণয়ন এবং প্রয়োগের জন্য যত টাকা খরচের দরকার আছে সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে সেটা রূপায়ণ করবে। এই দুই সরকার নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ও স্থির করবে যে মোট প্রয়োজনের অর্থের কত অংশ কেন্দ্রীয় সরকার দেবে আর কত অংশ রাজ্য সরকার দেবে সেটা এখনো ঠিক হয়নি। সেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবে যে কত পার্সেন্ট ডিস্ট্রিবিউট করবে। এবার দেখুন আরটি অ্যাক্টের মতে কি আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা সবাই জানি কি প্রতিটি বিদ্যালয়ে একটা বিদ্যালয় পরিচালনা কমিটি থাকবে। যেমন এসএমসি বা আমাদের হাই স্কুল যদি বলি, তো হাই স্কুল যেহেতু আমাদের এই আন্ডারে পড়ছে না, তবু বলে রাখছি হাই স্কুলের ক্ষেত্রে থাকছে কি স্কুল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কমিটি। তো হাই স্কুল আমাদের এই আরটি অ্যাক্টের আন্ডারে নেই, কারণ আমাদের আরটি অ্যাক্টের আন্ডার হচ্ছে কি ক্লাস 1 থেকে ক্লাস 8, অর্থাৎ কি এলপি এবং এমই। সুতরাং এখানে এসএমসি থাকছে, মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ বিদ্যালয় পরিচালনা কমিটি। প্রত্যেকটা বিদ্যালয়ে একটা কমিটি থাকবে যেটাকে বলা হবে এসএমসি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা বিদ্যালয় পরিচালনা কমিটি। এই কমিটি কী করবে, তা বিদ্যালয়ে উন্নয়ন সম্পর্কে পরিকল্পনা তৈরি করবে, একটা প্ল্যান তৈরি করবে যে বিদ্যালয় কীভাবে উন্নয়ন হবে। সেই উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে রাজ্য সরকার এবং স্থানীয় সরকার উক্ত বিদ্যালয়ে অনুদান উন্নয়নের অর্থ বরাদ্দ করবে। অর্থাৎ স্কুলে যত সব পয়সা টাকা আসবে, অনেক সময় স্কুলে কিন্তু অনেক গভর্নমেন্ট থেকে অনেক ফান্ড আসে, আমরা জানি অনেক অ্যানুয়াল গ্র্যান্ট আছে, স্পোর্টস গ্র্যান্ট আছে, এমন বিভিন্ন মানে ফান্ড আছে স্কুলে। তো এই সবগুলোর যে ফান্ড, অর্থাৎ সেই টাকা পয়সাগুলো যখন আসছে তখন সেই টাকাগুলো কোথায় খরচ হবে, কীভাবে খরচ হবে, তার কি পরিকল্পনা করা প্রয়োজন, সবগুলা এই যে বিদ্যালয় পরিচালনা কমিটি যে থাকবে এই কমিটির সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত এবং সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। তাদের সময়মতো নির্দিষ্ট পাঠ্যক্রম পড়ানো শেষ করা এবং একান্ত কর্তব্য হয়ে পড়ে। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে নির্দিষ্ট পাঠ্যক্রম আছে সেগুলো শেষ করতে হবে, সেটা তার একান্ত কর্তব্য। এছাড়াও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিতি, শিক্ষায় উন্নতি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে অভিভাবকদের সঙ্গে তারা নিয়মিত আলোচনা করতে হবে। যেমন প্যারেন্ট টিচার মিটিং, অর্থাৎ কি অভিভাবক এবং টিচারদের মিটিং, মা বাবা এবং টিচারের সঙ্গে মিটিং করতে হবে প্রায় সময় নিয়মিতভাবে। কারণ কোন স্টুডেন্টের কোন দিকে কমি রয়েছে, কোথায় কী সমস্যা রয়েছে, সবগুলি সেই প্যারেন্ট টিচার মিটিংয়ে আলোচনা করা হবে। যেমন আরও রয়েছে কোনো শিক্ষক শিক্ষিকা কোনো প্রাইভেট টিউশন করাতে পারবেন না। কোনো শিক্ষক শিক্ষিকা কোনো প্রাইভেট টিউশন বা ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের অধ্যয়ন করাতে পারবে না। অর্থাৎ কি প্রাইভেট টিউশন মানে এখানে ফ্রি এডুকেশন দেবেন, কোনো পয়সার বিনিময়ে কোনো ছাত্রকে পয়সা দেবে না। বেতন দেবে আপনাকে সরকার আপনাকে বেতন দেবে, কিন্তু আপনি কোনো ছাত্রের কাছ থেকে পয়সা নিতে পারবেন না। যে শিশু বুনিয়াদী শিক্ষা সম্পন্ন করে থাকবে তাকে একটা শংসাপত্র দিতে হবে। অর্থাৎ আমরা সবাই জানি আমরা স্কুল যখন কমপ্লিট করি তখন আমরা একটা সার্টিফিকেট পাই। প্রতিটি বিদ্যালয়ে অবশ্যভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এখানে আরও পয়েন্ট আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এই কথাটা আরটি একটা বলা হয়েছে। ছেলে ও মেয়েদের মধ্যে পৃথক শৌচালয়ের ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। ছেলেদের একটা আলাদা টয়লেট থাকবে, মেয়েদের একটা আলাদা টয়লেট থাকবে, শৌচালয়ের আলাদা ব্যবস্থা করা দরকার হবে। সবশেষে বলা যায় বাধ্যতামূলক বুনিয়াদী শিক্ষা মানে আরটি অ্যাক্ট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রত্যেকটা শিশুর একটা মৌলিক অধিকার। তাই এর সঠিক প্রয়োগ না হলে বা তার যদি অপপ্রয়োগ হয় তাহলে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে সরাসরি জনস্বার্থে মামলা করা যেতে পারে। যদি কোনো শিশু দেখা যায় এখান থেকে বঞ্চিত হচ্ছে তখন কোনো কনসার্ন পার্সন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তিনি সরাসরি মামলা করতে পারেন। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন আন্ডার আরটি অ্যাক্ট 2009। আমরা যে স্কুলে ভর্তি করব, ভর্তির কিছু নিয়ম আছে, নিয়মটা দিয়েছে আমাদের আরটি অ্যাক্ট 2009 কিছু নিয়ম দিয়েছে। নিয়মগুলো কী? আরটি আইনের আওতায় ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন আছে তা নিচে আলোচনা করা হলো। এলকেজি বা ক শ্রেণী,
আমরা বলতে পারি এলকেজি বলুন বা ক শ্রেণী বলুন, অর্থাৎ লোয়ার কেজিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স তার জন্ম সার্টিফিকেট দ্বারা নির্ধারিত করা হবে। তার যে বার্থ সার্টিফিকেট রয়েছে, বার্থ সার্টিফিকেটের মতে তারে ক শ্রেণী বা এলকেজি শ্রেণীতে তাকে ভর্তি করা হবে, বা যে কোনো শ্রেণীতে যদি ভর্তি করি তখন তার সেই বার্থ সার্টিফিকেটটা দেখে আমরা বয়স দেখব। যে সকল শিক্ষার্থীদের বাৎসরিক আয়, পরিবারের আয় বাৎসরিক 3.5 লক্ষ টাকা থেকে কম, 3.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা বা তার কম, তারা আরটিই আইনের অধীনে সংরক্ষিত আসনগুলির জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ সেখানে কন্ডিশন আছে, 3.5 লাখ টাকার যদি কম হয় বার্ষিক ইনকাম, তখন এখানে তারা কী করতে পারে, তারা যে রিজার্ভ যে ক্যাটাগরি সিট আছে সেখানে তারা আবেদন করতে পারে। অনাথ শিশু যাদের কেউ নেই, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা আদিবাসী শ্রমিকদের শিশু অথবা পথ শ্রমিকদের শিশুরা এই আইনের অধীনে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। সবাই বিবেচিত, কিন্তু তারপরে একটা কন্ডিশন এখানে কী হবে, 3.5 লক্ষ টাকাতে কম হতে হবে। বাকি সব যেসব শিশুরা রয়েছে বা তার পরিবারের যেসব আয় রয়েছে, তার মা বাবার আয় এখান থেকে যদি কম থাকে তাহলে তারা সবাই এখানে গ্রহণযোগ্য হবে। আর বিশেষ করে অনাথ শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আদিবাসী শ্রমিকদের শিশু, পথ শ্রমিক অর্থাৎ দরিদ্র যে শিশুরা রয়েছে তারা কিন্তু এই আইনের আওতায় পড়বে বাধ্য, তাদেরকে অ্যাডমিশন দিতেই হবে। সবাইকে দিতে হবে, কিন্তু তাদেরকে বেশি প্রেফারেন্স দিতে হবে। তারপর দেখুন, ছাত্র শিক্ষক অনুপাত আমরা বললাম 30:1 হওয়া প্রয়োজন। সমস্ত বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক উপস্থিত থাকতে হবে। তারপর দেখুন, আমরা এই ছিল আমাদের মূল আলোচনা। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। ছোট ছোট কিছু পয়েন্টস রয়েছে, যে পয়েন্টগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনের প্রশ্ন আসতে দেখা যায়। প্রথম পয়েন্ট, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 21 নম্বরের ক অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। আরটি একটা সংবিধানের কোথায় রয়েছে? 21 নম্বরের এ বা 21-এর ক অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা এসেছে। 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাশ করা হয়, আর এই আইনটি কার্যকর হয় 2010 সালের 1 এপ্রিল। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বিল পাশ হয়েছিল কবে? শিক্ষার অধিকার আইন যে বিল, এই বিলটা পাশ হয়েছিল 2009-এর 26 আগস্ট, আর এই আইনটা কার্যকরী হয়েছিল 2010-এর 1 এপ্রিল। সেটা মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবে। 6 থেকে 14 বছরের সমস্ত শিশুরা বিনামূল্যে যাতে বুনিয়াদী শিক্ষা লাভ করতে পারে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বা এই আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা পাবার পূর্ণ অধিকারী শিক্ষার্থীরা, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। আমরা বারবার বলছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো অনুদান গ্রহণ করা যাবে না, কোনো অ্যাডমিশন ফিস গ্রহণ করা যাবে না। এটা হবে কি? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। শিশুদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে বাধ্যতামূলকভাবে এবং সেটা ফ্রি হবে অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট 2009। তারপর দেখুন, ছাত্র শিক্ষকের যদি আমরা অনুপাত যদি দেখি, ছাত্র শিক্ষকের অনুপাত হবে 30:1, কিন্তু এখানে দেখুন তো, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আরটি অ্যাক্ট 2009 ইন এ শিডিউল লেস ডাউন পিপুলস টিচার রেশিও পিটিআর যেটা বলি আমরা, ইন বোথ প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি স্কুল। যদি প্রাইমারি স্কুল হয় অর্থাৎ যদি এলপি স্কুল হয় তখন সেটা রেশিও হবে 30:1, আর যদি আপার প্রাইমারি হয় বা এমই স্কুল যদি আমরা বলি আপার প্রাইমারি, তখন সেখানে রেশিও হবে 35:1, অর্থাৎ 35 জন ছাত্রর পিছনে একজন শিক্ষক, আর 30 জন হলে 30 জন ছাত্র হলে একজন শিক্ষক এলপির ক্ষেত্রে। তো এলপি এবং এমির ক্ষেত্রে টিচার পিটিআর পিপুল টিচার রেশিওটা একটু মানে বেলেগ আছে, উল্টাপাল্টা রয়েছে, সেম নয়, বিভিন্ন রয়েছে, ডিফারেন্স রয়েছে, সেটা আপনারা দেখবেন। তো এই ছিল আমাদের আজকের মূল আলোচনা আরটি অ্যাক্ট। তো আমরা ক্লাসের সময় অনেক বেশি গল্প করলাম না, ডাইরেক্ট আজকে আমরা ক্লাসটা কন্ডাক্ট করলাম। তো আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে স্যার আমাদের আরটি অ্যাক্টের একটা ক্লাস প্রোভাইড করা খুব প্রয়োজন। তো আমি সেই বন্ধুর অনুরোধে বা আপনাদের সবার জন্য
আমি আজকে RT Act 2009 আমি আজকে কভার করে দিলাম। কেমন লাগলো বলে দেবেন। তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে RT Act 2009 থেকে কিছু MCQ যাতে আপনাদেরকে সলভ করাতে পারি, এই প্রচেষ্টা রাখবো। তো পরবর্তীতে কোন টপিক নিয়ে ক্লাস দিলে আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং সিটেট পরীক্ষার সমস্ত প্রিপারেশন বাংলা ভাষার আমাদের এই চ্যানেলে হয়ে আছে, অলরেডি প্রতিদিন হচ্ছে। তো আপনারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো খুব তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। তো ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে মোটেই ভুলবেন না, কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং এখনই এই ক্লাসটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে করে আপনি জানেছেন শিক্ষার অধিকার আইন, যাতে করে সবাই এই বিষয়টা খুব ভালো করে জেনে নিতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।